এল ক্লাসিকো অর্থাৎ রিয়াল মাদ্রিদ এবং বার্সেলোনার মধ্যকার ঐতিহাসিক প্রতিদ্বন্দ্বিতা ফুটবলের ইতিহাসে এক গুরুত্বপূর্ণ অধ্যায়। তবে এটি শুধুমাত্র একটি খেলা নয়, বরং স্পেনের পলিটিক্যাল এবং কালচারাল কনফ্লিক্টের দ্বারা জড়িত। ফ্রান্সিসকো ফ্রাঙ্কের শাসনামলে এই রাইভেলরির শিকড় আরও গভীর হয়েছিল। এটি এমন একটি প্রতিদ্বন্দ্বিতা যা সময়ের সঙ্গে সঙ্গে ফুটবলের বাইরেও বিশ্বজুড়ে লাখ লাখ ভক্তদের মনে জায়গা করে নিয়েছে। আজকে আপনাদেরকে কাহিনী শোনাবো এল ক্লাসিকোর। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল, যেখানে আমি আপনাদেরকে আমার বল নলেজ দেওয়ার একটা বৃথা চেষ্টা করব। ইন্ট্রো দেখে বুঝতে পারছেন যে আজকে আমরা কি নিয়ে কথা বলতে যাচ্ছি। হ্যাঁ, আজকে আমরা কথা বলবো হচ্ছে এল ক্লাসিকোর ব্যাপারে। এল ক্লাসিকো যেটা সহজ উত্তর হচ্ছে রিয়াল মাদ্রিদ ভার্সেস বার্সেলোনা। কিন্তু আর 5টা ডার্বি ম্যাচের মতো এটা কিন্তু শুধু একটা ডার্বি ম্যাচ নয়। যেমন ডার্বি ম্যাচ হচ্ছে একই এরিয়ার মধ্যে দুইটা ক্লাবের মধ্যে লড়াই, যেমন ম্যানচেস্টার সিটি ভার্সেস ম্যানচেস্টার ইউনাইটেড, এসি মিলান ভার্সেস ইন্টার মিলান, চেলসি ভার্সেস আর্সেনাল অর টটেনহাম। কিন্তু ডার্বির বাইরে গিয়েও কিছু রাইভেলরি থাকে, যেমন ম্যান সিটি ভার্সেস লিভারপুল সবচাইতে রিসেন্ট উদাহরণ, বা চেলসি ভার্সেস ম্যানচেস্টার ইউনাইটেড অনেক বড় একটা রাইভেলরি ছিল এবং আছে এখন অবধি। কিন্তু বার্সেলোনা ভার্সেস রিয়াল মাদ্রিদের ব্যাপারটা এরকম নয়। তাদের দুইজনেরই কিন্তু ডার্বি রাইভেল আছে। মাদ্রিদের রয়েছে অ্যাথলেটিকো মাদ্রিদ আর বার্সেলোনার রয়েছে এসপানিওল। কিন্তু তাদের মধ্যকার রাইভেলরির চাইতে অনেক বেশি ইম্প্যাক্টফুল এবং ইন্টেন্স রাইভেলরি হচ্ছে বার্সেলোনা ভার্সেস রিয়াল মাদ্রিদের। কিন্তু কেন? এর জন্য আমাদেরকে একটু পিছনে যেতে হবে। এল ক্লাসিকো কাইন্ডটা প্রথম থেকে একটা মতামতের কনফ্লিক্ট প্লাস কালচারাল কনফ্লিক্ট ছিল। স্পেনের যে ডিক্টেটর ছিল 1939 থেকে 1975 পর্যন্ত, যার নাম হচ্ছে ফ্রান্সিসকো ফ্রাঙ্কো, উনি নিজে থেকে রিয়াল মাদ্রিদকে নিজের দেশের একটা রিপ্রেজেন্টেটর হিসেবে ওয়ার্ল্ডের কাছে উপস্থাপনা করতেন। যে কারণে কাইন্ডা রেবেলিয়ান বা ইন্ডিপেন্ডেন্ট সিক করা ক্যাটালোনিয়ানদেরও নিজেদের একটা প্রতীক ছিল, যেটা ছিল বার্সেলোনা। এবং এদের মধ্যেকার প্রতিযোগিতা সেখান থেকে শুরু। ক্যাটালোনিয়ানদের মধ্যে একটা ক্ষোভ কাজ করতো, যেহেতু অনেক বেশি প্রিভিলেজড ছিল রিয়াল মাদ্রিদ। সো ক্ষোভের বসেই হোক আর যে কারণে হোক, তাদের মধ্যে রাইভেলরি ডে আফটার ডে আরো বেশি ইন্টেন্স হচ্ছিল। সবচেয়ে বড় এক্সাম্পল হচ্ছে এই পলিটিক্যাল কনফ্লিক্টের জন্য তাদের নিজেদের ফুটবলারদের পারফরমেন্সের উপরে অনেক বেশি ইম্প্যাক্ট পড়তেছিল। বার্সেলোনার প্লেয়াররাও ক্যাটালোনিয়ান রেবেলদের মতোই একটা স্বাধীনতার প্রতীক নিজেদেরকে মনে করত, এবং তারা কিন্তু মাঠে শুধু লড়াই করতে যেত, একটা ফুটবল ম্যাচে নয়। তারা কাইন্ড অফ ফ্রাঙ্কোর সাথে একটা ব্রেন গেম খেলতো স্বাধীনতার। অনেকেই জানেন যে বার্সেলোনার একটা নিজেদের ফিলসফি আছে, ম্যাস কিউ উন ক্লাব, অর্থাৎ শুধু একটি ক্লাব নয়, ইটস মোর দ্যান দ্যাট। এই ধারণাটা তাদের মধ্যে এসেছে হচ্ছে ক্যাটালোনিয়ানদের মধ্য থেকে। জাস্ট ফ্রাঙ্কো পর্যন্তই তাদের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা সীমিত ছিল না। লাইক 1950 যে দশকটা ছিল, সেই সময়টায় স্পেনের পলিটিক্যাল অবস্থা খুব একটা ভালো ছিল না। তাদের মধ্যে এক ধরনের উত্তপ্ত সিচুয়েশন দেখা যেত। সো ফ্রাঙ্কো যেটা করছে, সে হচ্ছে কোপা দেলের নাম চেঞ্জ করে কোপা দেল জেনারেলিজমও রেখেছিল। মানে বুঝতে পারতেছেন, একটা লিগের নামে একটা জেনারেল নামে হয়ে গেছে। উল্লেখযোগ্য একটা কাহিনী হচ্ছে 1953-তে, যেখানে বার্সেলোনা ভার্সেস রিয়াল মাদ্রিদের ম্যাচ কাইন্ডা রিগড ছিল। কারণ রিয়াল মাদ্রিদকে সাপোর্ট করা ফ্রাঙ্কো বার্সেলোনার প্লেয়ারদের উপর একটা মানসিক প্রেসার ক্রিয়েট করেছিল যে ইফ ইউ গাইজ উইন দেন আই উইল কিল ইউ। দ্যাটস ওয়াই তারা ওই মানসিক প্রেসার নিয়ে যখন মাঠে নেমেছিল, তারা সর্বকালের সর্বোচ্চ ডিফিট পেয়েছিল, হুইচ ওয়াজ 11-1। ইভেন ফুটবল ক্রিটিক্সরা এটাও মনে করেন যে ওই টাইমে, ফ্রাঙ্কোর টাইমে রিয়াল মাদ্রিদকে অনেক বেশি প্রিভিলেজ দেওয়া হতো, আদারওয়াইজ তারা এত ভালো খেলতে পারতো না। আর একটা উল্লেখযোগ্য কাহিনী হচ্ছে 1950 এর দশকেই রিয়াল মাদ্রিদ আর বার্সেলোনা অনেক বেশি প্লেয়ার অ্যাকুয়ার করার ট্রাই করতেছিল। লাইক দেয়ার ওয়ার সাম ওয়ার্ল্ড ক্লাস প্লেয়ার যাদেরকে রিয়াল মাদ্রিদ এবং বার্সেলোনা দুইজনই অ্যাকুয়ার করতে চাচ্ছিল, দলে ভেড়াতে চাচ্ছিল। কিন্তু তাদের ভিতরকার পলিটিক্যাল সিচুয়েশনের জন্য বার্সেলোনা অত বেশি পারছিল না তাদের সাথে, রিয়াল মাদ্রিদের সাথে কম্পিট করতে। সো এই সিচুয়েশন ঠান্ডা করার জন্য ফিফাকে হস্তক্ষেপ করা লেগেছিল, এবং এই টাইমটাতে রিয়াল মাদ্রিদ গ্যালাকটিকোস নামটা পাওয়া শুরু করে, যে তারা হচ্ছে বিগ সাইনিং করে অভ্যস্ত। অন দ্য আদার হ্যান্ড বার্সেলোনা লামাসিয়ার উপর অনেক বেশি নির্ভরশীল ছিল। লামাসিয়া কি সেটার ব্যাপারে আমরা পরে কথা বলতেছি, জাস্ট এইটুকু জেনে রাখেন তাদের একাডেমিকে লামাসিয়া বলা হয়। সো বুঝাই যাচ্ছে যে দুইটা ক্লাবের ফিলোসফি কাইন্ড অফ ডিফারেন্ট। 1950 এই এরাতে আরেকটা ইন্টারেস্টিং ঘটনা ঘটে, যেটা ছিল ডে স্টেফেনোকে দলে ভেড়ানোর জন্য। ডে স্টেফেনো ছিলেন হচ্ছে আর্জেন্টাইন একজন সুপারস্টার, হি ওয়াজ আ গ্রেট প্লেয়ার। সো তাকে দলে ভেড়ানোর জন্য বার্সেলোনা এবং রিয়াল মাদ্রিদ দুইজনেই এগিয়ে আসে। সাকসেসফুলি বার্সেলোনা
বার্সেলোনা তাকে ফার্স্টে সাইন করেছিল, কিন্তু এই যে কনফ্লিক্টের জন্য এবং ডিক্টেটরের প্রেসারের জন্য লাস্টে গিয়ে তাকে ছেড়ে দিতে হয় এবং স্টেফেনো গিয়ে রিয়াল মাদ্রিদে জয়েন করে। এবং 1953-তে যখন ডে স্টেফেনো রিয়াল মাদ্রিদে জয়েন করে তখন সে অসাধারণ পারফরমেন্স দেয় এবং রিয়াল মাদ্রিদকে আরো বেশি স্ট্রং একটা ক্লাবে পরিণত করে। 53-54 যে সিজনটা ছিল সেটার যে এল ক্লাসিকো হয়েছিল সেখানে ডি স্টেফেনোর এই পারফরমেন্সের জন্যই বার্সেলোনাকে রিয়াল মাদ্রিদ 5-0 হারিয়েছিল। তাদের এই ধারা কিন্তু 1960s-এও চলেছিল। 1962 এল ক্লাসিকোতে বার্সেলোনাকে তারা 3-1 গোলে হারিয়েছিল। আর এই যে হারানোটা সেটা কিন্তু কোনো নর্মাল লিগ গেম ছিল না, এটা ছিল ইউরোপিয়ান কাপের ফাইনালে। এখন এই ইউরোপিয়ান কাপটাকে কিন্তু ইউসিএল বলা হয়। সো বেসিক্যালি তারা ইউসিএল এর ফাইনালে একটা এল ক্লাসিকো ম্যাচে বার্সেলোনাকে হারিয়ে সেই ইউসিএলটা জিতেছিল। রিয়াল মাদ্রিদ শুধু এল ক্লাসিকো পর্যন্তই থেমেছিল না, তারা স্পেনের লিগও জিততো, তারা ইউসিএলও জিততো। কিন্তু এই যে সিচুয়েশন এটা আস্তে আস্তে চেঞ্জ হতে যাচ্ছিল 1970s এর এরাতে। কারণ এই 70s এর এরাতে স্পেশালি 1973-তে বার্সেলোনা এমন একজন প্লেয়ারকে সাইন করে যে ছিল ওয়ার্ল্ড ক্লাস এবং ওয়াজ অ্যাবাউট টু চেঞ্জ দ্য হোল সিনারিও অফ লা লিগা এন্ড ফর বার্সেলোনা। হি ওয়াজ নান আদার দেন ইয়োহান ক্রাইফ। ইয়োহান ক্রাইফকে যখন অ্যাকোয়ার করা হয় সে এসেই 1974 এর মৌসুমে রিয়াল মাদ্রিদকে তাদের নিজেদের মাঠ স্যান্দিয়াগো বার্নাবেউতে 5-0 হারিয়েছিল। ইয়োহান ক্রাইফ জাস্ট একজন নর্মাল প্লেয়ার হিসেবেই থেকে যায়নি ক্লাবে, বরঞ্চ ইন দ্য ফিউচার 1992-তে ইয়োহান ক্রাইফ একজন কোচ হিসেবে বার্সেলোনাতে যোগ করে এবং সে এসে বার্সেলোনাকে একটা ড্রিম টিম বানিয়ে ফেলে। ইউজুয়ালি তাদের মধ্যে রাইভেলরি কিন্তু চলেই যাচ্ছিল, আর এগুলো নিয়ে কথা বলতে গেলে সারাদিনের একটা ভিডিও বানাতে হবে। 1990s এর যেই এরাটা ছিল সেখানে আবার রিয়াল মাদ্রিদ কিন্তু নিজেদেরকে অনেক বেশি আপলিফট করেছিল। লাইক 95 এর মধ্যেই তারা অনেকগুলো শিরোপা জিতে ফেলেছিল এবং তার মধ্যে একটা অনেক বড় জয় তারা পেয়েছিল বার্সেলোনার এগেইনস্টে, which was 5-0। এই ঐতিহাসিক ম্যাচে ইভান জামারানো একটা হ্যাট্রিক স্কোর করেছিল বার্সেলোনার এগেইনস্টে। তারপর তো ইয়োহান ক্রাইফ এসে বার্সেলোনার ম্যানেজার হন এবং 1992-তে সে বার্সেলোনাকে তাদের ফার্স্ট ইউসিএল জয় এনে দেন। তারপরে সিগনিফিকেন্ট ইভেন্ট হচ্ছে রাউল গনজালেসের সাইনিং। রাউল হচ্ছে রিয়াল মাদ্রিদের ওয়ান অফ দ্য গ্রেটেস্ট লেজেন্ডস এবং 1999-এ তাকে সাইন করা হয়। সে এসে এল ক্লাসিকোকে আরো বেশি একটা নতুন পর্যায়ে নতুন রাইভেলরিতে পরিণত করে দেয়। 1999-এর এল ক্লাসিকোতে সে বার্সেলোনার এগেইনস্টে স্কোর করে বার্সেলোনার ফ্যানদেরকে চুপ থাকার ইঙ্গিত করেছিলেন। 2000-এর এরাতে রিয়াল মাদ্রিদ তাদের গ্যালাকটিকোস নামটাকে আরো বেশি ইউজ করে, কারণ তখন তারা বেশ কয়েকটা সুপার সাইনিং করে, যেমন রোনালদো নাজারিও, ডেভিড বেকহাম, জিনেদিন জিদান এবং লুইস ফিগোকে। লুইস ফিগো কিন্তু ছিল বার্সেলোনার লেজেন্ড, তাকে তারা রিয়াল মাদ্রিদে নিয়ে আসে, যেটার জন্য কুডোস কিন্তু যাওয়া উচিত পেরেজের উপর। জাস্ট চিন্তা করেন বার্সেলোনা থেকে একটা প্লেয়ার রিয়াল মাদ্রিদে এই মুহূর্তে যাচ্ছে, লাইক মেসি ইজ গোয়িং টু রিয়াল মাদ্রিদ। সো ব্যাপারটা এতটাই ইন্টেন্সফুল ছিল। সো নেক্সট এল ক্লাসিকোতে যখন বার্সেলোনা রিয়াল মাদ্রিদের সাথে মুখোমুখি হয় তখন বার্সেলোনার ফ্যানরা ফিগোর দিকে পিগের মাথা ছুঁড়ে মারে, আর এটাকে বলা হয় এল ক্লাসিকোর ইতিহাসে সবচেয়ে জঘন্য একটা বা বিতর্কিত একটা ঘটনা। এবার আসা যাক লা মাসিয়া নিয়ে। লা মাসিয়া হচ্ছে দ্য একাডেমি এবং এই একাডেমি থেকে বার্সেলোনার বেশিরভাগ প্লেয়াররা গ্র্যাজুয়েটেড হয়েছে, জাভি, ইনিয়েস্তা, মেসি, পুয়ল আরো অনেকে। বার্সেলোনা বেসিক্যালি করে কি, তারা হচ্ছে তাদের লোকাল যারা বাচ্চা কাচ্চারা আছে তাদেরকে এখানে নিয়ে আসে এবং এখানে এসে তাদেরকে এক প্রকার স্কুলিং করা হয়। তারা এখানে এসে শুধুমাত্র ফুটবল শেখে না, কিভাবে প্লেয়ারদের সাথে ছোটবেলা থেকে একটা মেন্টাল স্টেট তৈরি করা, ওটা উইনিং মেন্টাল স্টেট তৈরি করা, তারা এই লা মাসিয়া দিয়েই শিখে যায়। যার সবচেয়ে রিসেন্ট উদাহরণ হচ্ছে লামিন ইয়ামাল। এর জন্যই তাদের প্লেয়াররা দেখবেন অন্য সব একাডেমির প্লেয়ারদের চাইতে অনেক বেশি আগানো থাকে খুব ছোটবেলা থেকে। এল ক্লাসিকো তারপর বেশ নর্মাল হয়ে যায়, লাইক রিয়াল মাদ্রিদ জিততেছে, বার্সা জিততেছে, কিন্তু তাদের মধ্যে আবার প্রতিদ্বন্দ্বিতা বাড়িয়ে ফেলে দুটো প্লেয়ার, এক হচ্ছে রোনালদো আর একটা হচ্ছে মেসি। আর আমার মতে এল ক্লাসিকোর রাইভেলরি সবচেয়ে বেশি ছিল এই এরাতেই। যারা ইয়াং নতুন ফুটবল দেখা শুরু করেছে তারা এই রাইভেলরির মর্মটা বুঝবে না। জিনিসটা চিন্তা করেন এইভাবে, মেসি এক সিজনে 50টা গোল করে দিতেছে, অন্যদিকে রোনালদো 50টা গোল করে দিতেছে এবং তাদের এই ইনসেল লেভেলের পারফরমেন্সের জন্য তারা ব্যালন ডিওর পাইতেছে এবং ব্যালন ডিওর পাওয়ার মধ্যেও তাদের একটা কম্পিটিশন চলতেছে। সো এই যে এল ক্লাসিকো, এই যে প্রতিদ্বন্দ্বিতা ব্যাপারটা তাদের শুধু ম্যাচের মধ্যেই সীমাবদ্ধ ছিল না, এখন ব্যালন ডিওর পর্যন্ত চলে গিয়েছিল।
রোনালদোকে 2009 সালে ম্যানচেস্টার ইউনাইটেড থেকে রিয়াল মাদ্রিদে সাইনিং করে নিয়ে আসা হয়। অন্যদিকে মেসি হচ্ছে লা মাসিয়া গ্র্যাজুয়েট। তাদের স্টাইল অফ ফুটবল কাইন্ড অফ ডিফারেন্ট ছিল, যেখানে মেসি ছিল একজন উইঙ্গার আর রোনালদো ছিল মোর অফ এ স্ট্রাইকার। সো তাদের মেন্টালিটি আর পরিশ্রমকে যদি আপনারা চিন্তা করেন, দে আর সেকেন্ড টু নান। এবং অ্যাজ আ নিউট্রাল, আমি যদিও রিয়াল মাদ্রিদের জার্সি পরা আছি, আমি এমনিতে চেলসি ফ্যান, আমার কাছে এটা জাস্ট এল ক্লাসিকো বা স্পেনের দুইটা এলাকার মধ্যে রাইভেলরি ছিল না। আমার কাছে ছিল এটা আমি একদিন ম্যাচ দেখতে পারবো এবং আমি ফুল এনজয় করবো। এন্ড দ্যাট কাইন্ড অফ থিং এল ক্লাসিকো অর মেসি ভার্সেস রোনালদো ওয়াজ ফর মি। এল ক্লাসিকোর উত্তেজনা আরো বেশি এর মধ্যে বেড়ে যায় যখন মেসি 500 গোল স্কোর করে ফেলে। সে যখন 500 গোল স্কোর করে তখন বার্সেলোনা রিয়াল মাদ্রিদকে 3-2 গোলে হারায়। আর এই ম্যাচটাতেই মেসির আইকনিক জার্সি খুলে প্রদর্শন করার সেলিব্রেশনটা হয়েছিল। তারপর 2018 সালে রোনালদো রিয়াল মাদ্রিদ থেকে জুভেন্টাসে চলে যায় এবং মেসি ও বার্সেলোনাকে ছেড়ে চলে যায় 2021-এ। সো এর মানে কি এল ক্লাসিকোর তাপ কমে গিয়েছে? একদমই না। রিয়াল মাদ্রিদ বেনজেমা এবং ভিনিসিয়াসের জন্য পরপর অনেকগুলো এল ক্লাসিকো জিততে থাকে। লাইক 2020-তে তারা হচ্ছে বার্সেলোনাকে 2-0 হারায়, আবার 2021-এ 2-1 হারায়, যেখানে কারিম বেনজেমা অসাধারণ কিছু গোল স্কোর করেছিল। কিন্তু 2023 সালে যখন জাভি বার্সার এক্স লেজেন্ড কোচ হয়ে আসেন, তারা তখন প্রথম জয় পান এল ক্লাসিকোতে মেসি যাওয়ার পর, উইচ ওয়াজ 3-1, যেখানে পেদ্রি আর লেভানডস্কি অনেক অসাধারণ পারফরমেন্স দিয়েছিল। এবং এই পর্যায়ে এসে তারা আবার নিজেদের সেই পুরানো শীর্ষ পদ ধরে রাখার ব্যাপারটা ফিরে পেয়েছিল। এবং 2023-তে জাভি আসার পর বার্সা আবার লা লিগা জিতে। সো তাদের শিরোপার যে লিস্টটা সেটা বেশ ইন্টারেস্টিং। তো শিরোপার লিস্টে যাওয়ার আগে আমি বলবো, আজ অব্দি বার্সেলোনা আর রিয়াল মাদ্রিদের ম্যাচ হয়েছে 257টা, যার মধ্যে রিয়াল মাদ্রিদ জিতেছে 105টা আর বার্সেলোনা জিতেছে 100টা। 52টা ম্যাচ তাদের মধ্যে ড্র হয়েছে। সো রিয়াল মাদ্রিদ এখনো 5 ম্যাচ বেশি জিতে এগিয়ে আছে, কিন্তু এনি টাইম বার্সেলোনা ক্যান টেক ওভার দেম। অনার্স এর কথা যদি বলি, রিয়াল মাদ্রিদ লা লিগা জিতেছে এখন অব্দি 36টা, চ্যাম্পিয়ন্স লিগ জিতেছে 15টা, হুইচ ইজ দ্য হাইয়েস্ট ইন দ্য ওয়ার্ল্ড। কোপা দেল রে জিতেছে 20টা, স্প্যানিশ সুপার কাপ জিতেছে 12টা, ইউরোপিয়ান সুপার কাপ জিতেছে 5টা, আর ফিফা ক্লাব ওয়ার্ল্ড কাপ জিতেছে 5টা। অন দ্য আদার হ্যান্ড বার্সেলোনা জিতেছে লা লিগা 27টা, চ্যাম্পিয়ন্স লিগ জিতেছে 5টা, কোপা দেল রে জিতেছে 31টা, হুইচ ইজ হাইয়েস্ট ইন দ্য ওয়ার্ল্ড। স্প্যানিশ সুপার কাপ জিতেছে 14টা, ইউরোপিয়ান সুপার কাপ জিতেছে 5টা এবং ফিফা ক্লাব ওয়ার্ল্ড কাপ জিতেছে 3টা। সো লাস্টে বলা যায় যে এল ক্লাসিকো বা বার্সেলোনা ভার্সেস রিয়াল মাদ্রিদ আমাদেরকে অনেক ঐতিহাসিক মুহূর্ত দিয়েছে। ইন দ্য হিস্ট্রি দিস রাইভেলরি ইজ হিউজ এবং এই দুই দলে কিন্তু অনেক বেশি সফল। যেখানে বলা যেতে পারে রিয়াল মাদ্রিদ ইউরোপিয়ান কম্পিটিশনসে একটা ফেয়ার অ্যামাউন্ট অফ ট্রফি জিতে আধিপত্য বিস্তার করে রেখেছে। অন দ্য আদার হ্যান্ড বার্সেলোনা স্পেনের লিগগুলাতে বা স্পেনের কাপগুলাতে তাদের চাইতে বেশি বা অলমোস্ট সেম ট্রফি জিতে একটা নিজেদের আধিপত্য বিস্তার করে রেখেছে। আবার এমনও হতে পারতো ফ্র্যাঙ্কো 1975 সালে বাই দ্য ওয়ে চলে গিয়েছিল, তার আগে যে রিয়াল মাদ্রিদকে একটা প্রিভিলেজ দিয়েছিল সেটা যদি না দিত, এই রাইভেলরির সিচুয়েশন অন্যরকম হতে পারতো। দ্যাট ইজ অল ফ্রম মি। কমেন্টে জানাবেন যে হাউ ওয়াজ দ্য ভিডিও এবং আপনাদের মোস্ট মেমোরেবল এল ক্লাসিকো মোমেন্ট কোনটা ছিল। আর অ্যাজ আ নিউ চ্যানেল আই নিড সাপোর্ট ফ্রম ইউ গাইজ। সো আপনারা বেশি বেশি সাবস্ক্রাইব করবেন, চ্যানেলের ভিডিও শেয়ার করবেন, ভালো লাগলে লাইক দিবেন। আমরা একটা নতুন কিছু করার ট্রাই করতেছি এবং এই ধরনের ভিডিও আরো আসবে। তো দেখা হবে নেক্সট ভিডিওতে। টিল দেন, আডিওস এবং স্টে ওয়েল।